হ্যালো লিসেনার্স, আপনাদের সবাইকে ভৌতিক ডট ঘরে স্বাগতম। সাথে আছি আমি রুদ্র। আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা আমার শেয়ার করা আপনাদের জন্য প্রথম ঘটনা। যেহেতু আমি আজ প্রথম আমার ইউটিউব চ্যানেলটি অন করেছি, সেহেতু এটা আমার আপনাদের সাথে শেয়ার করা প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। ঘটনাটি কালেক্ট করেছি আমি নিজেই আমার ফুফাতো ভাইয়ের কাছ থেকে। ঘটনাটা ঘটে যায় ওর নিজের সাথে, তো সঙ্গত কারণে আমি ওর নামটা এখানে ইউজ করতে পারছি না, তাই আমি ওর একটা ছদ্মনাম ব্যবহার করছি, দীপ। মাসখানিক আগে ঘটে যায় নাকি ঘটনাটি ওর সাথে, তো আমি দীপের সম্বন্ধে কিছু বলে নিই ঘটনা বোঝার ক্ষেত্রে। দীপের বাড়ি মানে আমার ফুপুর বাড়ি বোয়ালমারী জেলার কোন একটা গ্রামে, এবং দীপ কাজ করে বোয়ালমারী সদরে। ওইখানে থেকেই ও কাজ করে, মানে ওইখান থেকেই ও কাজ করে। তো মাসখানিক আগে ও দোকানে থাকাকালীন ওর বাড়ি থেকে একটা খবর আসে, যেমন ওর গ্রামের একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ও শুনে আসলে খুব খারাপ লাগে, কারণ মেয়েটির বয়স আনুমানিক 14 থেকে 15 বছর বয়স হবে। মেয়েটি নাকি ওর মার সাথে কিছু একটা বিষয় নিয়ে ঝগড়া করে, এবং ঝগড়া করার একটা পর্যায়ে রাগ করে নিজের ঘরে গিয়ে তার নিজের রুমটি লক করে দেয়। তো ওর মা জিনিসটা স্বাভাবিকভাবেই নেয়, কারণ ছোট মানুষ, রাগ করেছে তাই এমন করছে, রাগ চলে গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু অনেকক্ষণ দরজা বন্ধ থাকায় ওর মা ডাকার পরেও যখন দরজা না খুলে, তখন বাড়ির সকলে মিলে দরজা ভেঙে ফেলে এবং ভিতরে গিয়ে দেখে মেয়েটি গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলে আছে। তখন সবাই ধরাধরি করে ওইখান থেকে মেয়েটিকে নামায়, এবং একটা পর্যায়ে মেয়েটার সৎকাজ করা হয় একটি মাঠের রাস্তার পাশে। তো এটাই দীপের বাসা থেকে ফোন করে জানায়। এখন চলুন যাই আসল ঘটনায়। এটা দীপ শোনার 2-3 দিন পরেই দীপ নিজের গ্রামে আসে কোনো একটা কাজে। যেদিনও আসে সেদিন দিনে কাজ করে সন্ধ্যার সময় একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল। তো নিজের ঘরে বসা এমন সময় ওর ফোনে একটা কল আসে, ওর একটা ফ্রেন্ডের কল আসে। সেই ফ্রেন্ডের বাড়ি নাকি জন্মদিনের একটা অনুষ্ঠান ছিল, সেখানে ওর ফ্রেন্ড ওকে যেতে বলে, কিন্তু দীপ মানা করে যে এখন একা একা ও যেতে পারবে না। তোর ফ্রেন্ড মানছিল না। ওর ফ্রেন্ড মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লো দীপকে তার বাসা থেকে নিয়ে যেতে। দীপের বাসার যদি একটু বর্ণনা আমি দেই, দীপের বাসাটা মেইন রাস্তাটা থেকে একটা রাস্তা চলে গেছে দীপের বাসার দিকে সোজা, এবং কিছু দূর আসার পরে মাঝখান থেকে শুরু হয় রাস্তাটার দুটো ভাগ। তো বাম পাশে যে রাস্তাটা, সেই রাস্তাটা যায় হচ্ছে গ্রামের ঘরবাড়ির মধ্যে দিয়ে, এবং দ্বিতীয় যে রাস্তাটি যেটা সোজা চলে যায় মাঠের মধ্যে দিয়ে। তো যাওয়ার সময় বাম পাশে হচ্ছে একটা জঙ্গল, মানে বিরাট বড় জঙ্গল, আর ডান পাশে হচ্ছে ফসলের জমি, দূর দূরান্ত পর্যন্ত শুধু ফসলের জমি। তো ওর ফ্রেন্ড আসে এবং ওকে তার বাড়ির একটু সামনে থেকে বাইকে করে নিয়ে যায়, এবং অনুষ্ঠান শেষ হতে হতে বেজে যায় 11টা। এরপর ফ্রেন্ড এবং ও বাড়ির উদ্দেশ্যে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়ে, এবং কিছু দূর আসার পরেই, মানে সেই দুই রাস্তার মাথায় আসার পরে তার ফ্রেন্ড খেয়াল করে তার বাইকের নাকি তেল প্রায় শেষ হয়ে এসেছে। তোর ফ্রেন্ড চিন্তা করে, এখন যদি আমি ওকে বাসায় দিয়ে আসি কিংবা দিয়ে আসতে যাই, তাহলে ওই পর্যন্ত যেতে যেতে আমার তেল শেষ হয়ে যাবে, তখন আমি এত রাতে বাইক নিয়ে ফেসে যাব। তো ওই ওই দুই রাস্তার মাথায় আসার পরে ওর ফ্রেন্ড ওকে বলে, দোস্ত আমার গাড়ির তো তেল শেষ হয়ে যাচ্ছে, তো আমি যদি তোকে দিয়ে আসতে যাই তাহলে আমি গাড়ি নিয়ে ফেসে যাই এখানে, তো তুই এইখান থেকে নেমে একাই চলে যা। এবং দীপ মনে মনে ভাবে, তো ও চলে যাক, ওর সমস্যা যেহেতু ও চলে যাক, এখান থেকে আমি শর্টকাট নিয়ে চলে যাব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দীপ তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য সেই শর্টকাট রাস্তাটি ইউজ করে। দীপ সেই পথ দিয়েই
হাঁটছে। তো কিছুক্ষণ আসার পরে ওর কাছে মনে হয় এই কনকনে শীতের আবহাওয়াটা কেমন যেন গরম হয়ে উঠেছে। এরপর ও এই রাস্তাটির একটা শেষ মোড়ে চলে আসে, যে মোড়টি যায় বাম দিকে। ওইখানে আসতেই ওর কাছে মনে হলো যে ওর চারপাশে কোনো একটা এন্টিটি আছে, মানে সেকেন্ড কোনো পার্সন কিংবা সেকেন্ড কোনো কিছু একটা ওর চারপাশ দিয়ে ঘুরছে কিংবা চারপাশে আছে। ও অস্তিত্ব অনুভব করছিল। দীপ তখন একটু ভয় পেয়ে পকেট থেকে বের করে একটা সিগারেট ধরায়। ও মনে করছিল যে আগুন সাথে থাকলে কিছুতে ধরতে পারবে না, এবং দ্বিতীয়বার সিগারেট মুখে দিতেই ওর কাছে মনে হলো সিগারেটটা কেউ যেন মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে ওর ডান পাশে ফেলে দিল, মানে একটু দূরে ফেলে দিল। এবং তখনই ওর চারপাশ দিয়ে কিছু একটা ঘুরছিল। ওর মনে হচ্ছিল যে কালো কোনো কিছু একটা ছায়ার মতো চারপাশ দিয়ে ঘুরছে, কিংবা মনে হয় যে কয়লা গুঁড়ো করে যদি চারপাশে ছিটানো হয়, কিংবা কয়লা গুঁড়োর মতো যদি চারপাশ দিয়ে কিছু ঘুরে ঘূর্ণিঝড়ের মতো, ওর কাছে মনে হচ্ছিল যে ও সেই ঘূর্ণিঝড়ের মাঝখানে পড়ে গেছে, এমন ওর মনে হচ্ছিল তখন। ওর চোখে মুখে ধুলোবালি কিংবা কিছু একটা উড়ে এসে লাগছিল। এর মধ্যেই দ্বীপের চোখ যায় ওই মোড়ের বাম পাশে থাকা একটা সদ্য চিতার ওপরে, মানে কেউ মরে গেলে যে সৎ কাজ করা হয়, তারপরে যেই অবশিষ্ট জায়গাটুকু কিংবা যেই জায়গাটুকুর উপরে সৎ কাজ করা হয় সেটা যেমন থাকে, তোর মনে হচ্ছিল যে এই সৎ কাজটি বেশি দিন হয়নি করা হয়েছে, হয়তো বা 3-4 দিন আগে, 5-6 দিন আগে করা হয়েছে এই সৎ কাজটি। তো এর মধ্যেই হুট করে মনে পড়ে যে এটা তাহলে হয়তো সেই মেয়েটির চিতা যে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এগুলোর নিজের মোবাইলের ফ্ল্যাশের আলোতে দেখছিল। তখন অবধি ওই কালো ছায়াটি ওর চারপাশে ঘুরছে, এবং ওর ফোনে হুট করে একটা কল আসে। ওর ফোনে সেট করা মা কালীর সেই রিংটনটি বেজে ওঠে, যেটা ও সেভ করে রেখেছিল রিংটন হিসেবে। ওর চারপাশে যেই ঝড়ের মতন আবহাওয়াটি হঠাৎ করে পুরো নিস্তব্ধ হয়ে যায়। ওর মনে হচ্ছিল যে ওর শরীরটা কেমন ভারী হয়েছিল, ওর চারপাশে কেউ আছে। কালো যে এন্টিটিটা তখন সব মুছে গেছে, কালো মেঘটা যেন কেটে গেল। ও ওইখানে আর দাঁড়ায় না। ও চিন্তা করে যে এখন টান পায়ে হেঁটে বাসায় চলে যেতে হবে। একটু দৌড়ে ও বাসায় চলে আসে। বাসায় এসে তাড়াতাড়ি করে আমার ফুপুকে দরজা খুলতে বলে। ফুপু দরজা খোলে, এবং দরজা খুলি ওর দিকে তাকিয়ে বলে, কি রে, তোর চোখ মুখে এবং শরীরে এবং কালো কয়লার মতো জড়িয়ে আছে কেন, কি এগুলো? তখন দীপ আসলে মনে মনে ভাবছিল যে আমি যে চিতার পাশে দাঁড়ানো ছিলাম এটা তাহলে ওই মেয়েটিরই চিতা। এটা আসলেই, কারণ আমার যে মনে হচ্ছিল যে আমার চারপাশে কোনো কালো কিছু ঘুরছে, তাহলে এগুলো সেই চিতার ওই মেয়েটি হবে, কারণ তার মৃত্যুটা হয়েছে অপমৃত্যু, তার আত্মাটা মুক্তি পায়নি। এবং আমার ফুপু ও একটু অমনস্ক থাকে, আমার ফুপুকে বলে, এই কিরে, কথা বলছিস না কেন, কি হয়েছে তোর? তো দীপ একটু আচমকা হুঁশে আসে, এবং তখন আবার ফুপু জিগায়, কিরে, কথা বলিস না কেন, কি হয়েছে তোর, এমন চুপ করে আসিস কেন? তো দীপ তখন ওর সাথে ঘটনাটি বলে, এবং আমার ফুপু তখন বলে, বাবারে, তোর তো একটা কথা বলতেই আমি ভুলে গেছি, যে মেয়েটি গলায় ফাঁস দিয়ে মারা গেছে, আর ওকে যেই মোড়টিতে শ্মশানের কাজটি যেই মোড়টিতে করা গেছে, ওই মোড়টিতে নাকি ওকে মাঝে মধ্যেই মানুষ দেখতে পায়। এমন হয় যে ওই হুট করে কারো মনে হয় যে তার চারপাশ দিয়ে কালো ছায়া কিংবা কালো ময়লা জাতীয় কিছু একটা গেছে, এবং লাইট নিয়ে সেদিকে দেখতে পায় যে সেদিকের রাস্তাটায় কেমন যেন কয়লার গ্রুপ পড়ে আছে। এইভাবেই মানুষ এগুলো দেখছিল। আমি তো তোকে বলতেই ভুলে গেছি এগুলো সব। তারপর ফুপু বলে যে আমাদের পৃথিবীতে যে মানুষগুলোর অপমৃত্যু হয় তাদের আত্মা আসলেই অতৃপ্ত থেকে যায় এবং মুক্তি পায় না। তখন অতৃপ্ত আত্মা হয়ে সেই এন্টিটিগুলো আমাদের চারপাশে ঘুরতে থাকে। তো এরপর
আমার ফুপু ওকে ঘরে নেয় এবং ঘরে নিয়ে ঠাকুরের আসন থেকে তুলসী পাতার কিছু জল এনে ওর শরীরে ছিটিয়ে দেয় এবং একটা পর্যায়ে ও ঘুমিয়ে যায়। তো দুদিন ওর জ্বর ছিল। এর মধ্যে আমি ওকে নখ দিই, নখ দেওয়ার পরে ও আমাকে ঘটনাটা বলে। তো আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ঘটনাটি। তো ওকে জিজ্ঞানোর একটা পর্যায়ে ওকে আমি বলি যে আমি এরকম একটা ভূতে ফিল্ম অন করতে যাচ্ছি, তো তোর কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে আমার সাথে শেয়ার কর। একটা সময় আমাকে বলে যে আচ্ছা, তাহলে আমার সাথে তো এই মাসখানিক আগে একটা ঘটনা ঘটে গিয়েছে। তো একটা পর্যায়ে ও আমার কাছে এই ঘটনাটি বলে। তো আমি চিন্তা করলাম যে ঘটনাটি আসলেই খুব সুন্দর, মানে আমার কাছে পার্সোনালি ঘটনাটি খুব সুন্দর লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম ঘটনাটি। আপনারা একটু নিজেই ভাবেন যে দীপ যে ঘটনাটি ফেস করেছে, ঘটনাটি যদি আপনাদের সাথে ঘটতো। আপনারা যদি এমন একটু ভাবেন যে দীপ যে রাস্তা দিয়ে হাঁটছে, ওই রাস্তাটাতে আপনি আছেন এবং আপনি হাঁটছেন, আপনার পিছনে কোনো একটা এন্টিটি আসছে। এই ফাঁকা একটা রাস্তায় যদি আপনি বাদে আপনার পিছনে কোনো কিছু একটা হাঁটে, তখন আপনি একটু ফিল করেন আপনার কাছে কেমন লাগতে পারে। যে রাস্তাটিতে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের দেখা নেই, মানুষের আওয়াজ নেই, কোনো একটা ঘর বাড়ি দেখা যাচ্ছে না। আসলে আমি যখন ঘটনাটি পড়ছিলাম, আসলে আমি নিজে ফিল করছিলাম যে আমি ওই জায়গাটিতে আছি। আমি যখন ঘটনাটি পড়ছি, মানে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে আসছিল। তো এটাই আসলে ভূত এফএম শোনার একটা টেকনিক। মানে ভূত এফএম শুনে তার মজাটা নেওয়ার জন্য এটা একটা টেকনিক যে যে ঘটনাটি আমরা শুনি সেই ঘটনাটিতে নিজেকে ফিল করা, কিংবা যার সাথে ঘটনাটি ঘটছে কিংবা যে ঘটনাটি আমরা শুনছি সেই ঘটনাটির সেই ব্যক্তির জায়গায় নিজেকে রাখা। তাহলে আমরা ঘটনাটি ভিতর থেকে বুঝতে পারবো, ভিতর থেকে ফিল করতে পারবো। তো এটাই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটা কালেক্ট করেছি রাজু ভাইয়ের কাছ থেকে। তো 3-4 দিন আগে আমি তাকে জিজ্ঞাসা করি যে ভাই, আমি তো এমন একটা ভূত এফএম অন করতে যাচ্ছি, তো আপনার কাছে কি কোনো প্যারানর্মাল ঘটনা আছে যেটা আমি আমার এফএমে শেয়ার করতে পারি? তো সে আমাকে একটা পর্যায়ে বলে যে হ্যাঁ, আমার কাছে একটা ঘটনা আছে, আমি একটু ফ্রি হই। তো কিছুক্ষণ পরে সে ফ্রি হয়ে আমাকে নক দেয় এবং সে ঘটনাটি বলতে শুরু করে। তো ঘটনাটি এমন যে ঘটনাটা তার কাজিনের সাথে ঘটে যায় এবং ঘটনাটি শুনে আমার কাছে আসলে খুব ভালো লেগেছে, যে কারণে সরাসরি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তা শুন, দেরি না করে সরাসরি আমরা ঘটনায় যাই। তো তার কাজিনের নাম হলো রবিউল। রবিউল তখন কাজের জন্য নতুন ঢাকায় আসে। সে যে কাজের জন্য ঢাকায় আসে কিংবা তাকে যে কাজের কথা বলে ঢাকায় আনা হয়, কিন্তু সে এসে দেখে পুরোটা উল্টো। তাকে বলে আনা হয় সিকিউরিটি গার্ডের সুপারভাইজার হিসেবে, কিন্তু রবিউল সেখানে গিয়ে দেখে সাধারণ একজন সিকিউরিটি গার্ড হিসেবে তাকে আনা হয়েছে। তারপরে সে ভাবে চলে যখন এসেছি কিছু করার নেই, কাজ করতেই হবে। তো সে কোনো উপায় না পেয়ে এই পোস্টেই কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপর বস বলে, তো রবিউল, তুমি কাল থেকেই জয়েন করো চাকরিতে। তুমি অমুক জায়গায় এমন একটা বাড়ি আছে, সেখানে গার্ডে থাকবে। তো পরের দিন সে ভাই, মানে রবিউল ভাই, চলে যায় গার্ডে, মানে সেই বাড়ির উদ্দেশ্যে। তো ঠিকানা অনুযায়ী তার গন্তব্যস্থানে যায়। সে গিয়ে দেখে এই যে বাড়ি, এটা একটা পরিত্যক্ত বাড়ি। মানে এই বাড়িটা এমন যে এই বাড়িগুলো আসলে, মানে রবিউল ভাই যেই কোম্পানির আন্ডারে যায়, এই কোম্পানিগুলো হচ্ছে চাইনিজ একটা কোম্পানি। তো এই কোম্পানিগুলো কি হয় যে অনেক ব্যাংক আছে না, যে ব্যাংকের অনেকে লোন নেয়, তো অনেক বাড়ি বন্ধক রেখে, মানে অনেক কিছু বন্ধক রেখে টাকা ধার নেয়। তো একটা সময় আসে যখন টাকাটা না দিতে পারে, তখন ব্যাংক থেকে বাড়িটা তার নিলাম হয়ে যায়, এমন একটা বাড়ি। তো ওই বাড়িটি একটা পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে এখন।
বাড়িতে মানে তার রাতের বেলা গিয়ে এমন মনে হচ্ছে যে এই বাড়িতে তো মনে হয় যে দিনের বেলায় মানুষ ঢুকতে ভয় পাবে, এমন একটা অবস্থা। তো বাড়িটির চারপাশে পরিবেশের উদাহরণ যদি আমি দেই, গেট দিয়ে ঢুকতেই সামনে পড়ে বাড়িটি। বাড়িটি 2 তলা একটা বাড়ি, রঙগুলো জ্বলে গেছে, আর দেয়াল বেয়ে লতা পাতা গাছগুলো বেয়ে কেমন যেন ঝুলে ঝুলে আছে, এমন একটা অবস্থা। আর গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশ দিয়ে মানে বাড়ির বাম পাশ দিয়ে একটা গার্ডেন, না এটা গার্ডেন বললে ভুল হবে, জঙ্গল। এটা একটা জঙ্গল যেটা বাড়ির পাশ দিয়ে পেছন অবধি চলে গেছে। তো আমি রবিউল যখন বাড়িতে ঢুকতেই আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। তবুও ভয়ে ভয়ে আমি বাড়ির মধ্যে ঢুকি। নিচের ফ্লোরে একটা লাইট জ্বলছে, তো আমি একটা চেয়ার নিয়ে বসি গেটের সামনেই, বসে বসে মোবাইল টিপছি। কিছুক্ষণ পরে হঠাৎ খেয়াল করলাম আমার ডান পাশ দিয়ে একটা কালো বিড়াল গেল। মানে সে বসেছিল, তো বসে থাকার একটা পর্যায়ে সে খেয়াল করলো যে তার ডান পাশ দিয়ে একটা বিড়াল হেঁটে গেল। আমি জিনিসটা বেশি একটা সিরিয়াসভাবে নিলাম না, ভাবলাম সাধারণ খোলামেলা বাড়ি, বিড়াল টিড়াল জীবজন্তু তো থাকতেই পারে, তাই না? তো আবার ফোন টিপতে ব্যস্ত হয়ে গেছি। কিছুক্ষণ পরে আবার পাশ থেকে খচর মচর একটা শব্দ আসলো। সেদিকে তাকিয়ে দেখি আবার একটা কালো বিড়াল আমার ডান পাশ দিয়ে হেঁটে চলে গেল সেই জঙ্গলটির দিকে। এবার আমার কাছে একটু অন্যরকম লাগলো যে একইভাবে কি করে একটা বিড়াল যেতে পারে। তো এবার আমি একটু উঠি বসা থেকে, ভাবলাম অনেকক্ষণ ফোন টিপছি, তো চোখে ঘুমও আছে, মনে হয় আবল তাবল ভুলভাল দিচ্ছি। তো আমি উঠে একটু হালকা হই এবং চোখে মুখে একটু পানি দিচ্ছিলাম। এমন সময় খেয়াল করলাম পেছন থেকে আবারও কিছুর শব্দ আসছে। আমি মুখে পানি দেওয়া অবস্থায় পেছনের দিকে তাকাই, আর তাকিয়ে দেখলাম অস্বাভাবিক এক দৃশ্য। সেই কালো বিড়ালটা এবার কিন্তু এই বিড়ালটার সাইজটা একটু বড়, মানে একটা বড় কুকুরের মতো। বিড়ালটা দেয়াল ভেদ করে বের হয়ে আসে, সেই সেম একইভাবে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে। এর মধ্যে আমার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে যাচ্ছে বারবার। প্রচণ্ড ভয় লাগছে আমার। তবু আমি এবার ভাবলাম এবার দেখবো আসলে কি এটা, এবং বারবার একইভাবে এটা যাচ্ছেটা কোথায়। তো আমি আমার হাতে থাকা টর্চ লাইটটা নিয়ে পিছু করতে থাকি বিড়ালটার, এবং 6-7 কদম যাইও সামনের দিকে, মানে 6-7 কদম সে সামনের দিকে যাইও গিয়ে হঠাৎ করে আমার চোখ পড়ে উপরের দিকে। আর আমি উপরের দিকে লাইট মেরে যা দেখলাম কি বলবো ভাই, শরীরের ভেতরে আমার কাঁপছে, আমার শরীরের লোমগুলো এখন আমার দাঁড়িয়ে যাচ্ছে। আমি দেখলাম কোনো একটা কালো অবয়ব যে ওই বাড়ির বাউন্ডারির পাশে থাকা একটা গাছের উপর বসে আছে, এবং তার এক পা এই বাড়ির ছাদের উপরে। আমি এটা দেখছিলাম। আমি কিছুক্ষণ হয়ে দাঁড়িয়েছিলাম যে আমি এটা আসলে দেখছি কি। আমি আসলে প্রস্তুত ছিলাম না যে আমি এরকম একটা দৃশ্য দেখতে পাবো, এবং আমার সাথে যদি কেউ থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু আমি মনে হয় ওই বাড়িটির 200-300 গজের মধ্যে কোনো বাড়ি নেই কিংবা কোনো মানুষ নেই। আমি ভয়ে বোবা হয়ে দাঁড়িয়ে আছি। আমি যে চিৎকার করব, আমি চিৎকার করতে চাচ্ছি কিন্তু আমি চিৎকার করতে পারছি না। আমি কিছুক্ষণ পরে আর কিছু ভাবি না, ওইখান থেকে ঘুরে এক দৌড় দিই। আমি শুধু দৌড়াচ্ছি, কিন্তু না, আমি একা দৌড়াচ্ছি না, আমার পেছনে কেউ দৌড়াচ্ছে। ভাই, বিশ্বাস করা না করাটা সম্পূর্ণই আপনাদের উপর, কিন্তু যে আসলে ঘটনা ফেস করে কিংবা যে আসলে ওই জায়গাটায় থাকে, আসলে সে নিজে বুঝে যে তার কাছে কেমন লাগে। আমি দৌড়াচ্ছি ভাই, কিন্তু আমি কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছি। আমার শরীরে এতটা পরিমাণে, আমার মনে এতটা পরিমাণে ভয় চলে এসেছে। আমি শুধু আল্লাহ আল্লাহ করছি। কিছু দূর যেতেই দেখি সামনে একটা মসজিদ। আমি মসজিদটা দেখে একটু সাহস পেলাম, দৌড়ে ঢুকে গেলাম মসজিদের ভিতরে। ঢোকার আগে
আমার পেছন থেকে কেউ বলছিল এটা আমার জায়গা, তুই যেখানে বসেছিলি ওইখান দিয়ে আমি প্রতিদিন যাওয়া আসা করি, তোর কারণে আমি যাওয়া আসা করতে পারছি না, তোকে যেন এখানে আর কখনো আমি না দেখি। তো আমার দৌড়ানোর শব্দ পেয়ে মসজিদের ইমাম বের হয়ে আসে এবং বের হয়ে আসে আমাকে জিগায় এত রাতে আমি দৌড়ে কোথা থেকে আসছি। তখন আমি বলি এমন এমন ঘটেছে আমার সাথে হুজুর। সব শুনে ইমাম বলে ওই বাড়িটা ভালো না, কেউ যায় না ওই জায়গায়, আর যেখানে মানুষের আনাগোনা না থাকে সেখানে জিন ভূত পেতনির অবস্থান থাকে। হয়তো এখানে যে জিন থাকে তুমি যাওয়ায় তার ভালো লাগেনি, তাই সে তোমাকে ভয় দেখিয়েছে। তবে কিছু হতে পারতো তুমি যদি মসজিদে প্রবেশ না করতে। এরপর সে হুজুর আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দেয় এবং আমি ওই রাতটা ওই মসজিদেই কাটাই এবং সকালে চলে আসি আমি, এবং আমি ওই কাজটাও ছেড়ে দিই। এটাই ছিল আমার ঘটনা। বিশ্বাস করা না করাটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার, কিন্তু আসলে আমার সাথে এমন ঘটেছে এবং জানি না কতটুকু গুছিয়ে বলতে পারলাম, কিন্তু এটা আসলে আমার ঘটনা। তো আশা করি আপনাদের সবার ঘটনাটি ভালো লাগবে এবং ভৌতিক ডট ঘরে এটা প্রথম এপিসোড। আমি রুদ্র ভাইয়ের সাথে আছি এবং আপনাদের অনুরোধ করব আপনারা যেন তার সাথে থাকেন এবং ভৌতিক ডট ঘরের সাথে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা দেরি না করে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, কারণ এখন যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি এটা আসলেই একটু স্পেশাল এবং আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। আর এটা আসলে একটি রহস্যময় ঘটনা, আর এই ঘটনাটা পাঠিয়েছে যশোর থেকে। তো তার পরিচয়টা আমরা ঘটনার মধ্যেই পাবো। তো সে যে ঘটনাটি পাঠিয়েছে আমি তার মতন করেই বলার চেষ্টা করছি। ভৌতিক ডট ঘরে সকল শ্রোতাদের জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আজ থেকে শুরু হলো ভৌতিক ডট ঘরের সাথে এবং আপনাদের সাথে আমার পথ চলা। ছোটবেলা থেকেই ভৌতিক বিষয়গুলো নিয়ে খুবই আগ্রহী ছিলাম আমি, কারণ ছোটবেলা থেকেই আমার সাথে ঘটে যায় ছোট বড় নানান ধরনের ঘটনা। তো আজ তার মধ্যেই একটা ঘটনা দিয়ে শুরু করছি। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার নাম সৌমিক। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আজ থেকে আরও 10 বছর আগের ঘটনা। তখন আমার বয়স 18 বছর। আমার বাসা যশোর জেলা সদরের পাশেই কোন একটা জায়গায়। নাম না বলতে পারায় সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমাদের যে বাজার তার পাশে একটা চায়ের দোকান, যে কোনো একটা মোড়ে। মোড়টির একটা নাম আছে, নামটা খুব জনপ্রিয় একটা নাম, জামরুলের মোড়। সেই মোড়ের চায়ের দোকানে ক্যারাম বোর্ড থাকায় আমরা ফ্রেন্ডরা মিলে সেখানে রাতে আড্ডা দিতাম। এমন একদিন আমরা ফ্রেন্ডরা মিলে সেখানে আড্ডা দিচ্ছিলাম। কেউ ক্যারাম খেলছে তো কেউ চায়ের কাপ হাতে একে অপরের সাথে কথা বলছে। আমি ক্যারাম খেলছিলাম। ক্যারাম খেলার একটা পর্যায়ে আমার একটু হালকা হওয়ার দরকার পড়ে এবং আমি ভোটঘর থেকে বের হয়ে পাশেই একটা পেরেকের ফ্যাক্টরি, যার দেয়াল ঘেঁষে ছিল একটা ড্রেন। আমি ওই ড্রেনের সামনে দাঁড়াই
আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার ডান পাশে ছিল সেই জামরুল গাছটি, যে গাছটির নাম ঘিরেই ওই মোড়টির নাম হয়েছে জামরুলের মোড়। তো আমি হঠাৎ খেয়াল করলাম আমার ডান পাশ দিয়ে মানে ওই জামরুল গাছটাকে ঘিরে একটা ঝড় বয়ে যাচ্ছে, মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় বইছে। আর সেই জামরুল গাছটি বাতাসের চাপে এত পরিমাণে দুলছিল মনে হয় গোড়া থেকে উপড়ে পড়বে। কিন্তু আমি এর মধ্যে খেয়াল করলাম আমার বাম পাশ পুরো নীরব, মনে হচ্ছে এখানে একটা গাছের পাতাও নড়ছে না। আবার আমি ডান পাশে তাকাই, আর তাকিয়ে যা দেখলাম আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দেখলাম দুটো সাদা ঘোড়া, ঘোড়া দুটির শরীর থেকে আলোর রশ্মি ফুটছে, আর আমি স্পষ্ট দেখছিলাম ঘোড়া দুটো শূন্য থেকে নিচে নেমে আসলো এবং তাদের পিছনে ঘোড়ার গাড়ির মতো বসার জন্য সিট রয়েছে, উপরে একটা ছাউনির মতন করা। তারা নামলো ওই জামরুল গাছটির সামনে। আমি এত পরিমাণে ভয় পেয়ে আছি বোঝানো সম্ভব না, কিন্তু আমি কেন যেন নড়তে পারছি না। আমার শরীর পা অবশ হয়ে আছে, শুধু আমি এক ধ্যানে তাকিয়ে আছি এবং ঘোড়া দুটি একটু নড়ে চড়ে ওঠে। এরপর আমি খেয়াল করলাম তাদের শরীর থেকে পাখনা বের হয়ে আসতে। তখন আমি বললাম, পঙ্খিরাজ ঘোড়া। হ্যাঁ, আপনারা যেটা শুনছেন এটাই সত্যি। ছোটবেলায় আমাদের যে পঙ্খিরাজ ঘোড়ার গল্প শোনানো হতো, এটা সেই পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়া দুটি আবার পাখির মতো আকাশের দিকে উঠতে শুরু করে এবং 10-20 ফিট উপরে যেতেই দেখলাম ঘোড়া দুটির মাথা তাদের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেল। এটা দেখার পর আমি ওইখান থেকে ঘুরে এক দৌড় দিই এবং চায়ের দোকানে চলে আসি। চায়ের দোকানে ঢুকতেই আমার দৌড় দেখে সব ফ্রেন্ডরা চলে আসে আমার কাছে এবং আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, আমি এত শাসাচ্ছি কেন? আমি সবাইকে বললাম, চল সবাই বাসায় চলে যাব, আজ আর খেলবো না। আবার আমাকে ওরা সবাই জিজ্ঞেস করলো, কি হয়েছে, আমি এত ভয় পেয়ে আছি কেন? তখন আমি সবাইকে বললাম, ওই জামরুল তলায় আমি এমন দুটো ঘোড়া দেখেছি, উড়ছিল আর তাদের মাথা কেটে পড়ে যায়। তখন সব শুনে চায়ের দোকানের চাচা বলল, হ্যাঁ এটা সত্যি ঘটনা, ওইখানে মাঝে মধ্যেই এমন দুটি ঘোড়া দেখা যায়, আমি নিজেও একদিন দেখেছি। এরপর আমরা সবাই সেখান থেকে চলে আসি এবং আমি অনেক ভয় পেয়েছিলাম দেখে সব ফ্রেন্ডরা মিলে আমাকে বাসায় পৌঁছে দিয়ে যায় এবং সেদিন রাতে আমার খুব জ্বর আসে। আমি কিছুদিন অসুস্থ ছিলাম। তো এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু এটা আমরা সবাই জানি কিছু কিছু জিনিস বাস্তবতাকেও হার মানায়। এটা আমার ছোট্ট একটা ঘটনা। আগামীতে আমি আরও ঘটনা শেয়ার করব ভৌতিক ডট ঘরে। আসলে ঘটনাটা আজব, তাই না? মানুষের জীবনে কত কিছু ঘটে যায়, আর এই রহস্যময় জগতে কত কিছু আছে যারা আমরা আন্দাজও করতে পারি না। আপনারা অবশ্যই বলবেন সৌমিক ভাইয়ের ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমি সৌমিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা শেয়ার করার জন্য। এবং আমি তার উদ্দেশ্যে বলতে চাই, তার কাছে আরও ঘটনার আশা করছি আমি এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অবশ্যই বলবেন সৌমিক ভাইয়ের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। কারণ সৌমিক ভাই আমাকে নিজে জানিয়েছে যে তার ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সে সামনে আরও ঘটনা পাঠাবে। আর তার আরও একটা ঘটনা আছে, আমাকে সে কিছু হিন্ট দিয়েছে যেটা আমার শুনে আসলেই মানে ঘটনাটা নেওয়ার জন্য আমিই মরিয়া হয়ে উঠেছি, যে ঘটনাটা আসলেই একটা ইন্টারেস্টিং হবে। তাহলে আমরা অপেক্ষা করতে থাকি সেই ঘটনাটির। এরই সাথে আজকে আমাদের প্রথম এপিসোডটি আমরা শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এবং আমাদের চ্যানেলটি এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে, এবং আমাদের ঘটনাটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন আমাদের
ভৌতিক ডট ঘর সম্বন্ধে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আমি রুদ্র।